নমস্কার, আমি শাশ্বতী। শাশ্বতীর গল্পগাথা ইউটিউব চ্যানেলের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 1 জানুয়ারি 2026। আজ যেমন নতুন একটি বছরের যাত্রা শুরু, তার সঙ্গে তাল মিলিয়ে আমিও সামিল হয়েছি একটি নতুন উদ্যোগে। আসলে ছোট থেকে গল্প পড়তে, শুনতে ও বলতে আমি ভীষণ পছন্দ করতাম। সে পছন্দ বা ভালোবাসাকে পুঁজি করেই আমার এই উদ্যোগ, শাশ্বতীর গল্পগাথা, যেখানে আমি বিভিন্ন লৌকিক, অলৌকিক, দৈবিক, রোমাঞ্চকর বিভিন্ন ঘটনা এবং স্বনামধন্য বিভিন্ন লেখকের ছোট গল্প আপনাদের শোনাতে চলেছি। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের পাঠানো ঘটনারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আপনাদের ঝুলিতে যদি এরকম কোনো ঘটনা থাকে, অবশ্যই আমাকে পাঠান। আমি সবার সঙ্গে ভাগ করে নেব আপনাদের সেই অভিজ্ঞতার কথা। তাছাড়াও আমাদের জীবনে এমন অনেক অব্যক্ত যন্ত্রণা, কষ্ট বা ভালো লাগার অনুভূতি থাকে, যা হয়তো আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে পারি না, অথচ মনের গভীরে জমিয়ে রাখতেও ইচ্ছে করে না। সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের সেই সব কাহিনী আমাকে পাঠান, আপনাদের ইচ্ছানুযায়ী নাম গোপন রেখে বা প্রকাশ করে আমি শোনাতে পারি। আপাতত আমি আমার নিজের জীবনের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা এই প্রথম এপিসোডে শোনাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন প্লিজ। তাহলে শুরু করছি। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি হস্টেলে থাকি, এমফিল করছি। ছুটি ছাটায় বাড়ি যেতাম। অবশ্য বাড়ি মানে আমাদের দুর্গাপুরের কোয়ার্টার। আমার বেশ ছোটোবেলায়, মানে আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেব তার ঠিক আগেই আমার বাবা মারা যান। তাই বাবা মারা যাবার পর ডিভিসি এর চাকরি করেন আমার দাদা, এবং ডিটিপিএসের টাউনশিপে মা, দাদা আর আমার ছোট্ট সংসার। তখন আমার দাদার কোয়ার্টারটা ছিল একটি 3তলা আবাসনে। সেই 3তলা আবাসনটিতে ছিল মোট 12টা ফ্ল্যাট। প্রত্যেকটি ফ্লোরে ছিল 4টে করে ফ্ল্যাট। আমরা ছিলাম একদম 1তলার একটি ফ্ল্যাটে, এবং বলাই বাহুল্য, যেহেতু 1তলার ফ্ল্যাট, সবসময়তেই একটু নিরাপত্তার অভাব বোধ করতাম আমরা, বিশেষত আমি। কারণ এখানে বলে রাখা ভালো যে আমি স্বভাবতই একটু ভীতু প্রকৃতির। একটু না, বেশ অনেকটা। হোস্টেলের রুমেও যেমন আমি খুব ভয় পেতাম, আমার রুমমেট না থাকলে তেমনি দুর্গাপুরের কোয়ার্টারেও আমি বেশ ভয় পেতাম। তবুও সেই রাতে যে কি হয়েছিল, কিভাবে যে আমি হঠাৎ করে সাহসী হয়ে উঠেছিলাম এবং একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং তার ফলে এই রোমাঞ্চকর অভিজ্ঞতাটি আমার ঝুলিতে জমা হয়েছে, সেটাই আমি আজকে শোনাতে চলেছি। তো সেবার পুজোয় আমি বাড়ি গেছি। পুজো কেটে গেল বেশ হইচই করে। এলো কালী পুজো। মা কালী পুজোয় প্রত্যেকবার উপোস করতেন এবং আমাদের ডিটিপিএসের যে মন্দির, কালী মন্দির ছিল, সেই কালী মন্দিরে পুজো দিতে যেতেন। এখানে ছোট্ট একটি কথা আমি বলি, কারণ এটাও আমার খুব অব্যক্ত একটি যন্ত্রণার কথা। সেটা হচ্ছে যে ডিভিসির
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মানে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ডিটিপিএসের সেই টাউনশিপটিকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে অন্য কোনো প্রজেক্ট হবে। ফলে আমাদের শৈশবের যে আমাদের বেড়ে ওঠার যে জায়গাটি, যে কোয়ার্টার, যে স্কুল, যে মন্দির, সেগুলোর আর কোনো অস্তিত্ব নেই। তো যাই হোক, আমাদের স্কুলের পাশেই ছিল একটি বিখ্যাত কালীবাড়ি। সেখানে কালী পুজোর রাতে ওই গোটা ডিভিসি টাউনশিপের প্রায় বেশিরভাগ মানুষ, প্রচুর মানুষ সেই রাতে সেখানে জড়ো হতেন। পুজো দিতে, পুজো দেখতে তারা সেখানে উপস্থিত হতেন। প্রচুর পুলিশও থাকতেন। আমার মা প্রত্যেক বছর নিয়ম করে সেখানে পুজো দিতে যেতেন। তো সেদিনও মা যথারীতি রাতের খাবার দাবার তৈরি করে পুজো দিতে চলে গেছেন। দাদা প্রথমবার গিয়ে মাকে মন্দিরে দিয়ে আসে এবং তারপর দাদা বাড়ি চলে আসে। সাধারণত পুজো শেষ হতো রাত্রির 12টা, 12:30 করে। দাদা তখন আরেকবার যেত এবং গিয়ে মাকে ফেরত নিয়ে আসতো। সেদিনও যথারীতি দাদা রাতের খাবার খেয়ে প্রায় একটু রেস্ট করে প্রায় 12টা নাগাদ মাকে আনতে চলে গেল। আমি বাড়িতে কোয়ার্টারে একা থাকলাম। এবার অন্যান্যবার একা থাকা আর এইবারের একা থাকার মধ্যে একটা পার্থক্য ছিল। কারণ এর আগে দাদার যে কোয়ার্টারটা ছিল, সেই কোয়ার্টারটা ছিল একটা ঘন বসতিপূর্ণ এলাকার মধ্যে, যেখানে রাত্রে একা থাকতে আমার ভয় করতো না। কিন্তু এখানে একটু গা ছমছমে ব্যাপার ছিল। তার কারণ হচ্ছে আমাদের সামনেই ছিল একটা বিশাল খোলা মাঠ এবং আমাদের যে 3তলা কোয়ার্টার বা আবাসনটি, তার পেছন দিকে ছিল একটা চওড়া রাস্তা এবং তারপর ছিল ঘন জঙ্গল। অর্থাৎ খুব ফাঁকা একটি জায়গার মধ্যে এই 3তলা আবাসনগুলি ছিল। যাই হোক, দাদা মাকে নিতে চলে গেল। আমি কোয়ার্টারে একা। আমি কোলাপসিবল আটকে দিলাম এবং তারপর ঘরের দরজা বন্ধ করে আমি আমাদের শোবার ঘরে বসে খবরের কাগজ পড়তে শুরু করলাম। কারণ সাধারণত 12টা থেকে 12:30টার মধ্যেই মায়ের পুজো শেষ হয়ে যেত এবং মা চলে আসতেন বাড়িতে। তো আমি অপেক্ষা করছি, কিন্তু কিছুতেই দাদা আসছে না। দাদা এবং মা কিছুতেই ফিরছেন না। ঘড়ির কাঁটা একটু একটু করে এগোচ্ছে। এখানে আমাদের কোয়ার্টারটার বা আমাদের ঘরগুলোর একটু বর্ণনা দেওয়া দরকার। আমি বসেছিলাম শোবার ঘরের খাটের ওপরে। সামনে একটি বড় বালিশের ওপরে খবরের কাগজটা বেছানো ছিল। আমার খাটের বাঁ দিকে ছিল একটি ড্রেসিং টেবিল আর ডান দিকে ছিল একটি জানলা। জানলাটা খোলা ছিল, একটা পাল্লা পর্দা দেওয়া ছিল। হঠাৎ করে কীরকম একটু অস্বস্তি হওয়াতে আমি আয়নার দিকে চোখ রাখলাম। বলাই বাহুল্য যে আয়না এবং জানলাটা যেহেতু মুখোমুখি ছিল, আয়নায় জানলাটা প্রতিফলিত হচ্ছিল এবং আয়নার মধ্যে দিয়ে আমি দেখতে পেলাম যে জানলার পর্দাটা ধীরে ধীরে সরে যাচ্ছে, খুব ধীরে ধীরে। খুব দ্রুত আমি ডান দিকে জানলার দিকে তাকালাম। জানলার দিকে তাকাতেই একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। একটি হাত, বেশ মিশমিশে কালো একটি হাত। হাতের 4টে আঙুল আমি দেখতে পেয়েছিলাম, পরিষ্কার 4টে আঙুল। পর্দাটাকে ঠিক মাঝামাঝি জায়গায় পর্দাটাতে হাত দিয়ে ধীরে ধীরে পর্দাটাকে ঠেলছে, পর্দাটাকে সরাচ্ছে। মুহূর্তের মধ্যে মাথায় কি হলো, আমি খুব জোরে একটা চিৎকার করলাম, কে রে বলে। দিয়ে এক লাফ দিয়ে খাট থেকে নেমে শোবার ঘর থেকে বেরোলাম এবং শোবার ঘর থেকে বেরিয়ে শোবার ঘরটি বাইরে থেকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে পাশের ঘরে, অর্থাৎ যেটি বসার ঘর, সেই ঘরে আমি ঢুকলাম। সেই ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা লাগালাম এবং
সেখানে একটি ফ্রিজ ছিল, আমাদের বসার ঘরেই ফ্রিজ থাকতো, কোয়ার্টারগুলো খুব ছোট ছিল। সেই ফ্রিজের পাশে একটি লাঠি রাখা ছিল, খুব বড় একটি মোটা পাকানো লাঠি। তার কারণ হচ্ছে দুর্গাপুরে খুব সাপের উপদ্রব আছে, সেই জন্য প্রায় প্রত্যেক কোয়ার্টারই একটি করে লাঠি থাকতো। যেমন সাপের উপদ্রবও খুব আছে, আবার তেমনি ওখানে খুব আম জাম পেয়ারা ইত্যাদি নানা রকম গাছও আছে, প্রত্যেক আশেপাশে প্রচুর গাছপালা ছিল। ফলে ছোট থেকেই আমরা দেখতাম যে আমাদের বাড়িতে একটা করে লাঠি থাকতো। ওই লাঠির ওপরে আমরা কাপড় দিয়ে বা দড়ি দিয়ে একটা শিকের মতো কিছু বেঁধে লগা বলতাম আমরা, সেটা দিয়ে পেয়ারা বা আমজাম পারতাম। যাই হোক, তো সেই লাঠিটা হাতে করে আমি ফ্রিজের পাশে কোণে লুকিয়ে রইলাম, মানে ফ্রিজের পাশে আমি দাঁড়িয়ে রইলাম। তার কারণ হচ্ছে, যেটা বলছিলাম যে আমরা একতলায় থাকতাম, তো একতলায় যে কোলাপসেবল গেটটা থেকে ওই ফ্ল্যাটের মানে আবাসনটির কোলাপসেবল থেকে ঢুকেই ডান দিকে আমাদের কোয়ার্টারটা ছিল। আর ওই ঘরে একটিই জানলা ছিল, জানলায় হাফ পর্দা ছিল, ওপরের দিকে কাঁচ ছিল। ফলে যে শোবার ঘরের জানলার পর্দা সরাচ্ছিল সে যদি কোনোভাবে এসে ওই জানলার ওপর দিয়ে তাকাতো, তাহলে কিন্তু সে আমাকে দেখতে পেত। আমাকে দেখতে পাওয়ার থেকেও বড় কথা হচ্ছে যে আমি যদি তাকে দেখতে পেতাম, তাহলে আমি সেই মুহূর্তে নার্ভ ঠিক রাখতে পারতাম না। তো সেই ভয়ে, যাতে আমি তাকে না দেখতে পাই, সেই ভয়ে আমি ফ্রিজের পাশে, যাতে জানলাটার দিকে আমি না তাকাই বা জানলাটা আমার চোখে না পড়ে, ফ্রিজের পাশে আমি লুকিয়ে রইলাম। এবার কোলাপসেবল আটকানো প্রায় 12টি ফ্ল্যাট রয়েছে, আমাদের গ্রাউন্ড ফ্লোরেও 4টে ফ্ল্যাট রয়েছে। কিন্তু যেহেতু পুজোর সময়, সেহেতু ওই সময় আমাদের ওই 12টি ফ্ল্যাটের বেশিরভাগ ফ্ল্যাটেই কেউ ছিলেন না। হয়তো 3 তলায় একটা দুটো পরিবার থাকতেও পারে, কিন্তু দোতলাতে প্রায় কেউই ছিলেন না, একতলাতেও কেউ ছিলেন না। অর্থাৎ একতলায় আমি সম্পূর্ণ একলা। আসলে আমার দাদা, মা এবং আমরা 3 জনেই খুব কনফিডেন্ট ছিলাম যে 12:30টার মধ্যে ডেফিনেটলি মা বাড়ি ফিরে আসবেন, দাদা এবং মা। সুতরাং ভয়ের তো আর কোনো কারণ নেই। তাই আমি একা ছিলাম বাড়িতে, নাহলে আমাকে একা রেখে মা এইভাবে যেতেন না। তো যাই হোক, আমি অপেক্ষা করছি, ঘড়ির কাঁটা ঘুরছে একটু একটু করে। 12টা সময় দাদা গেছে, তার মিনিট 20-র মধ্যেই এই ঘটনাটি ঘটে। তারপর ধীরে ধীরে প্রায় 1:30টা বাজলো, 2টো বাজলো, 2:30টে, 3টে, কিন্তু তখনও পর্যন্ত দাদা বা মায়ের ফেরার কোনো নামগন্ধ নেই। যেহেতু রাত খুব গভীর, নিস্তব্ধ চতুর্দিক, আমি তখন ঢাকের শব্দ শুনতে পাচ্ছি। এখানে বলে রাখা দরকার যে ওই মন্দিরে একটি নিয়ম ছিল যে প্রতিমার গা থেকে যতক্ষণ না পর্যন্ত একটি ফুল খসে পড়ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পুজো শেষ হতো না। তো ঢাকের প্রবল আওয়াজে আমি বুঝতে পারলাম যে সেবার তখনও পর্যন্ত কোনো ফুল প্রতিমার গা থেকে খসে পড়েনি। তাই জন্য প্রবল বেগে ঢাক বাজানো হচ্ছে, যাতে সেই কম্পনে ফুল খসে পড়ে এবং পুজো সমাপ্ত হয়। তো আমি অপেক্ষা করছি, করতে করতে প্রায় 3:30টের পর সেই পরিচিত গলার শব্দ আমি পেলাম বাইরে, দাদার গলা, খোল। কারণ কোলাপসেবলটা আমি আটকে ছিলাম, দরজাটা তো আমি আটকেই ছিলাম এবং কোলাপসেবলটিও আমি আটকে ছিলাম। কিন্তু আমি কিসের ভরসায় দরজা খুলে বেরিয়ে যে কোলাপসেবলটা খুলবো, কারণ কোলাপসেবলটা দরজাটা খুলে বেরোলেই কিন্তু পুরো খোলা, জাস্ট একটা কোলাপসেবল গেট, তারপরেই খানিকটা বাগান এবং তারপর আমাদের গেট, বড় গেট, একটি বেরিয়ে যাওয়ার গেট আর কি। তো দাদার আওয়াজে আমি ভরসা রাখতে পারলাম না। তার কিছুক্ষণ পর দাদা 2-1বার ডাকাডাকি করলো,
তার কিছুক্ষণ পর আমি সাড়া দিতে পারিনি, হয়তো ভয়ে আমি হয়তো আমার কথা বন্ধ হয়ে গিয়েছিল বা কিছু হবে, অনেক দিন আগেকার কথা, ঠিক মনে নেই। তারপর মায়ের গলা শুনতে পেলাম। মা আমার ডাক নাম ধরে ডাকলেন এবং বললেন যে দরজা খোল, কী হলো, কী করছিস? দুজনকার গলা শুনবার পরে আমার সম্বিত ফিরে এলো এবং আমি দরজা খুললাম, তারপর কোলাপসেবল খুললাম। বলাই বাহুল্য দাদা এবং মা বাড়িতে ঢোকার পরে আমি এতক্ষণ ধরে জমিয়ে রাখা আমার সমস্ত কষ্ট, যন্ত্রণা, ভয়, আতঙ্ক উগরে দিলাম। দাদার মাও খুব ভয় পেয়ে গেলেন। বিশেষ করে মা এবং দাদা প্রচণ্ড আফসোস করতে লাগলেন যে কেন এতক্ষণ ধরে আমাকে তারা একা রেখে বাইরে ছিলেন। আসলে দাদা হয়তো ফিরে আসতে পারতো, কিন্তু প্রতিটা মুহূর্তেই তারা মনে করছিল যে এই বুঝি পুজো শেষ হয়ে যায়, এই বুঝি পুজো শেষ হয়ে যায়। এই করতে করতে এতটা রাত গড়িয়ে গিয়েছিল। আর তখন তো মোবাইল ফোন তো দূরের স্থান, তখন ল্যান্ডফোনও ছিল না আমাদের কোয়ার্টারে। যাই হোক, ল্যান্ডফোনের তো কোনো ইউজ নেই, বা কোনোভাবেই ফোনে বা কোনোভাবে যোগাযোগ করার কোনো ব্যাপার ছিল না। ফলে এই অরক্ষিত অবস্থায় আমি দীর্ঘ সময় কাটিয়েছিলাম। যাই হোক, তারপর তো সবাই মিলে ভোগ টোগ খাওয়া হলো এবং আমরা শুয়ে পড়লাম। পরের দিন আমরা সবাই মিলে আলোচনা করলাম যে ব্যাপারটা তাহলে কী হয়েছিল। তো সবাই যেটা আমাকে বললেন সেটা হচ্ছে কোনো দুষ্টু লোকের কাজ এটা। হ্যাঁ, ঠিক, কোনো দুষ্টু লোকের কাজই সেটা ছিল। কোনো খারাপ লোক কালী পুজোর রাত, বহু লোক কালী পুজোর রাতে মদ্যপান করেন, নানা রকম নেশা ভাঙ করেন এবং জুয়ো খেলা ইত্যাদি করেন, বহু ভবঘুরে মানুষ ঘুরে বেড়ান। সেই সঙ্গে অবশ্য পুলিশও টহল দিত আমাদের ডিটিপিএসে। কিন্তু হয়তো তারা কেউ দেখেছিল যে বাড়ি থেকে এই আবাসনটিতে প্রায় কেউ নেই, কোনো রুমেই আলো জ্বলছে না, মানে কোনো ফ্ল্যাটেই আলো জ্বলছে না, বেশিরভাগ ফ্ল্যাটেই অন্ধকার এবং বাড়ির ছেলেটি বেরিয়ে যাচ্ছে। হয়তো দেখেছিল এবং জানলা খোলা দেখে হয়তো পর্দাটা সরিয়ে কিছু ভেতরে দেখবার চেষ্টা করেছিল, হয়তো চুরির উদ্দেশ্যেই এসেছিল, সেটা ঠিকই। কিন্তু তবুও ওই দীর্ঘ সময় যে আতঙ্ক, একা কালী পুজোর রাত, বাইরে হয়তো কোনো, বাইরে কে আমি জানি না, বাইরে হয়তো কোনো খারাপ লোক, সে কী উদ্দেশ্যে এসছে আমি জানি না, আমি সম্পূর্ণ একলা। সে যদি জানলাটা ভাঙতো বা কাঁচ ভাঙতো বা আর ধাক্কাধাক্কি করতো, তাহলে আমি কী করতাম আমি কিন্তু জানি না, কিন্তু সে কিছুই করেনি। যাই হোক, তো এই দীর্ঘ সময় যে অব্যক্ত যন্ত্রণা, কষ্ট নিয়ে আমি সময়টা কাটিয়েছিলাম, সেইটা আমার জীবনে একটা দগদগে, একটা ভয়ের একটা অনুভূতি হয়ে থেকে গিয়েছে। আর যেহেতু বয়সটা অনেক কম ছিল, যেহেতু ভয় পেয়েছিলাম গভীরভাবে, তবে জানি না, হয়তো মা কালীরই ইচ্ছে ছিল, তারপর থেকে প্রতিবার কালী পুজোতে আমি মায়ের সঙ্গে চলে যেতাম। মাও আমাকে একা রেখে যেতেন না, কারণ দাদাকে আনতে যেতেই হতো মাকে, আর মা জোর করতেন এবং আমি স্বেচ্ছাতেও খানিকটা, হয়তো ভয়ে হোক স্বেচ্ছায় হোক, আমিও কিন্তু মায়ের মন্দিরে গিয়ে 9টা থেকে বসে থাকতাম। আমি যদিও খুব একটা ভক্তিমতী ছিলাম না, কিন্তু আমিও মায়ের সঙ্গে 9টা থেকে গিয়ে বসে থাকতাম। তো এই ছিল আমার অভিজ্ঞতার কাহিনী। হয়তো এখন যখন আমি স্মৃতিচারণ করছি বা বলছি, খুব সহজেই বলতে পারছি যে 12টা থেকে 3টে পর্যন্ত আমি ছিলাম, লাঠি নিয়ে বসেছিলাম। কিন্তু সেই যে প্রতিটা মুহূর্ত আমি কাটিয়েছিলাম, সেটা যে কী যন্ত্রণার ছিল, বিশেষ করে একটি 23-24 বছরের মেয়ের পক্ষে, সেটা বলাই বাহুল্য যে আপনারা সবাই অনুভব করতে পারছেন। যাই হোক, তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আমার বলা এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি মনে হয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন প্লিজ। আরেকটি অনুরোধ, যে আমার অভিজ্ঞতার ঝুলি তো খুবই সীমিত, প্রত্যেকটা মানুষের জীবনে কতটুকুই বা অভিজ্ঞতা থাকে,
যদি আপনাদের ভাঁড়ারে কোনো গল্প, কোনো ঘটনা, গল্প নয়, যদি কোনো বাস্তব অভিজ্ঞতা বা ঘটনা থাকে আমাকে অনুগ্রহ করে পাঠাবেন। যদি আমার বাচনভঙ্গি বা আমার বলা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি সেই আপনাদের পাঠানো গল্পকে বা ঘটনাকে আমি সবাইকে শোনাবো এবং আশা করি যে আপনাদের সেগুলি ভালো লাগবে। তাহলে আজ এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার শোনাবো পরের একটি ভিডিওতে আবার নতুন কোনো রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা।